আপনাদের বাড়িতে হয়তো কেউ না কেউ ডায়াবেটিসের সমস্যায় বা হাই ব্লাড সুগারের সমস্যায় কিন্তু ভুগছেন। যারাই হাই ব্লাড সুগারের সমস্যায় ভুগছেন, অনেকে ট্যাবলেট নিচ্ছেন, আবার অনেকে নিয়মিত কিন্তু ইনসুলিন নিয়ে যাচ্ছেন। তাদের মনে একটা ধারণা বসে গেছে যে যেহেতু আমার ডায়াবেটিস হয়েছে, সারা জীবন আমাকে ঔষধ খেয়ে যেতে হবে বা সারা জীবন আমাকে এই ইনসুলিনের প্রয়োগ করেই কিন্তু যেতে হবে বা আমি সুস্থ হতে পারবো না। আসলে বন্ধুরা, ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে ডায়াবেটিসটা বেশি পরিমাণে দেখা যায় সেটা হলো টাইপ 2 ডায়াবেটিক। আর এই টাইপ 2 ডায়াবেটিক সমস্যা হওয়ার পেছনে প্রধান দুইটি কারণ থাকে। একটি হলো আপনার জেনেটিক কারণ হতে পারে, বংশগত, আপনার মা বাবা বা আপনার যে বংশ রয়েছে তার মধ্যে কারো না কারো ডায়াবেটিকের সমস্যা রয়েছিল, তা থেকে আপনার মধ্যে সেই সমস্যাটা দেখা দেওয়ার প্রবণতা খুব বেশি বৃদ্ধি পায়। আর দ্বিতীয় বিষয় হলো আপনার লাইফস্টাইল। আপনার জীবনযাত্রা ভালো নয়, নিয়ন্ত্রিত জীবনযাত্রা নয়, আপনার খাদ্যের অভ্যাস সঠিক না হওয়ার ফলে, আপনার লেথার্জি লাইফস্টাইল হওয়ার ফলে আপনার কিন্তু এই ডায়াবেটিসের সমস্যাটা বন্ধুরা দেখা দিচ্ছে। সো এই ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করাটা যদি আপনি প্রথম দিকে, শুরুর দিকে যখন আপনার ডায়াবেটিসটা ধরা পড়বে, তখন যদি এমন 5 থেকে 6টি নিয়ম রয়েছে, এগুলো আপনি যদি পালন করতে পারেন, সঠিকভাবে এগুলো মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি সারা জীবন আপনার ডায়াবেটিসটাকে আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন, তাকে রিভার্সও করতে পারবেন। এবং অনেকে শুরুর দিকে সেটা পালন করার ফলে ডায়াবেটিস থেকে তারা একেবারে মুক্তি অবধি বন্ধুরা পেয়ে গেছেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো যে এমন কোন কোন উপায়গুলো রয়েছে বা কি কি পদ্ধতি রয়েছে। 5 থেকে 6টি পদ্ধতি বলবো, যেগুলো আপনি যদি নিয়মিত পালন করেন এবং আপনার ডায়াবেটিসের সমস্যা শুরুর দিকে ধরা পড়েছে, তাহলে খুব সহজেই আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার ঔষধের প্রয়োজন নেই। তাছাড়া ভালোভাবে বুঝতে পারলে আপনি ডায়াবেটিসটাকে রিভার্সও বন্ধুরা অবশ্যই করে নিতে পারবেন। চলুন এক এক করে আমরা বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা জেনে নিই। প্রথমে বলবো, যাদের ডায়াবেটিক হয় তাদের মনে একটা ধারণা থাকে যে মিষ্টি যত প্রকারের জিনিস রয়েছে সেই জিনিসগুলো আমরা খাবোই না। তারা মিষ্টি ছেড়ে অন্য যেগুলো রয়েছে এগুলো তারা যখন যা ইচ্ছে তাই তারা কিন্তু সেবন করছেন। আসলে বন্ধুরা, শুধু যে চিনি বা মিষ্টি আপনার শরীরে গ্লুকোজের লেভেলটাকে হঠাৎ করে বৃদ্ধি করে দেয় বা আপনার ডায়াবেটিসের মধ্যে সমস্যা সৃষ্টি করে, এমন কিন্তু নয়। একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট যদি আপনি বেশি পরিমাণে গ্রহণ করেন, তাহলে তাও কিন্তু আপনার ডায়াবেটিসের ক্ষেত্রে সেই চিনির মতোই বন্ধুরা ক্ষতিকারক ভূমিকা পালন অবশ্যই করে থাকে। কার্বোহাইড্রেটের মধ্যে দুই ধরনের কার্বোহাইড্রেট আমরা পেয়ে থাকি। একটা হলো সিম্পল কার্বোহাইড্রেট, আর একটা হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। যেটা সিম্পল কার্বোহাইড্রেট সেটা খুব তাড়াতাড়ি আমাদের হজম হয় এবং খুব তাড়াতাড়ি হঠাৎ করে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটাকে বাড়িয়ে দিতে পারে। বাট যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা, সেটা ধীরে ধীরে হজম হয়, কারণ তার মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকার ফলে তা হঠাৎ করে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটাকে বৃদ্ধি করে না। চলুন আমরা এটা জানবো যে সিম্পল কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলো এবং কোনগুলো আপনাকে খাওয়া উচিত, কোনগুলো আপনাকে খাওয়া উচিত নয়। সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে রয়েছে সাদা জাতীয় যে পদার্থগুলো রয়েছে, যেমন সাদা চালের ভাত রয়েছে, রুটি রয়েছে, ময়দা দিয়ে যে সকল তৈরি করা হয়, যেমন বিভিন্ন ধরনের বিস্কিটস রয়েছে, বিভিন্ন ধরনের বেকারি আইটেমস রয়েছে, এগুলোকে আমরা বলি সিম্পল কার্বোহাইড্রেট। এবং এগুলো একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। আপনি হোয়াইট রাইস যদি খাচ্ছেন, আপনার ডায়াবেটিক রয়েছে, তাহলে তার পরিমাণ অবশ্যই আপনি কমিয়ে দেওয়া প্রয়োজন। তার পরিবর্তে আপনি যে ব্রাউন রাইস রয়েছে সেটা যদি আপনি সেবন করেন, তাহলে একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সেটা সর্বোত্তম হতে পারে। তবে তার পরিমাণটা নির্দিষ্ট রাখাটাও কিন্তু খুব বেশি প্রয়োজন। এবার যে কমপ্লেক্স যে কার্বোহাইড্রেটগুলো রয়েছে সেগুলো হলো চাক্কি আটা, যেমন আটার রুটি আপনি সেবন করতে পারেন, বার্লি রয়েছে, ভুট্টা রয়েছে, ওটস রয়েছে, তাছাড়া বিভিন্ন ধরনের রাজমা রয়েছে, বিনস রয়েছে, এগুলোকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলে থাকি। সো তার মধ্যে যে ফাইবারের পরিমাণটা রয়েছে, ফাইবারের পরিমাণটা বেশি থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে, যা একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য উপকারী। সো এই যে খাবারগুলো রয়েছে তার মধ্যে আরেকটা ভাগ হলো গ্লাইসেমিক ইনডেক্স, অর্থাৎ যে খাবারের গ্লাইসেমিক ইনডেক্সটা 55-এর উপরে থাকে সেটাকে আমরা বলি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সেই খাবারটা তা ওনার জন্য ক্ষতিকারক হতে পারে। আর যে খাবারটার গ্লাইসেমিক ইনডেক্সটা লো, গ্লাইসেমিক ইনডেক্স যে খাবারগুলো রয়েছে এগুলো 55-এর নিচে থাকে গ্লাইসেমিক ইনডেক্স। সো এই গ্লাইসেমিক ইনডেক্স কোন খাবারের কত রয়েছে এটা বুঝে আপনি বুঝে নিতে পারবেন যে কোন খাবারটা আপনার জন্য উপকার হতে পারে এবং কোন খাবারটা আপনার অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। আপনি যে খাবারটা আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে আপনি চাইছেন, সেই খাবারটা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, তাহলে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যে এই খাবারের গ্লাইসেমিক ইনডেক্সটা কত।
যদি একটা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 55 এর নিচে হয় তাহলে সেটা আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্সে ধরে থাকি, এবং একজন ডায়াবেটিক পেশেন্ট সেটা অবশ্যই পরিমাণ মতো নিলে তার কোনো ক্ষতি কিন্তু বন্ধুরা হবে না। দ্বিতীয় যে উপায়টা বলবো, খাবারের কথা বললাম, দ্বিতীয়টা হলো একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হলো রেগুলার এক্সারসাইজ। সপ্তাহে 5 থেকে 6 দিন অবশ্যই আপনাকে নিয়মিত 30 থেকে 40 মিনিট আপনাকে শারীরিক ব্যায়াম করা খুব বেশি প্রয়োজন, ঘাম ঝরানোর ব্যায়াম। তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু ব্যায়াম হলো আপনি সাঁতার কাটতে পারেন, আপনি জগিং করতে পারেন, আপনি মর্নিং ওয়াকটা বা ইভিনিং ওয়াকটা আপনি কন্টিনিউ চালিয়ে যেতে পারেন। আপনি সকালে বেলা না করতে পারলে বিকেল বেলা আপনি ইভিনিং ওয়াকটা অবশ্যই আপনি করে নিতে পারেন। সো এগুলো যদি করেন, এমন কিছু পেশেন্ট রয়েছেন যারা আমার পরিচিতই, যারা যারা প্রতিদিন মর্নিং ওয়াক করেন, সকালবেলা তারা হাঁটতে বেরোন, 40 থেকে 50 মিনিট হাঁটাচলা করেন এবং খুব সুন্দরভাবে বিগত 20 থেকে 25 বছর ধরে তাদের ডায়াবেটিসটাকে তারা কিন্তু কন্ট্রোল করে রেখেছেন। সো মর্নিং ওয়াক করাটা খুব ইম্পর্টেন্ট যারা যারা ডায়াবেটিসকে ভুগছেন তাদের ক্ষেত্রে, বা আপনি মর্নিংয়ে না করতে পারলে ইভিনিং ওয়াকটা অবশ্যই করবেন। অনেকেই হাঁটাচলা করতে গেলে তাদের যেমন হাঁটুতে ব্যথা হয় বা শরীরে বিভিন্ন সমস্যা হয়, তাদেরকে বলবো আপনি ঘরে বসে যোগা বা প্রাণায়াম আপনি করতে পারেন। তাছাড়া ঘরের ভেতরে যে এক্সারসাইজগুলো করলে আপনার হাঁটুতে চাপ কম পড়ে সেই ব্যায়ামগুলো অবশ্যই আপনি করতে পারেন। আর এগুলো আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে। সুইমিং একটা ইম্পর্টেন্ট, আপনি সাঁতার কাটতে পারেন। সাঁতার কাটলেও আপনার কায়িক বা শারীরিক খুব বেশি পরিশ্রম হয়, এবং যা আপনার সমস্ত বডির মাসেলগুলোকে মুভমেন্ট হয়, এবং যা আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতেও কিন্তু খুব বেশি সহায়তা করে। আপনার শরীরের মধ্যে যে ইনসুলিন রেসিস্ট্যান্স হওয়ার যে প্রবণতাটা, সেটা অনেক অনেক গুণ বন্ধুরা কমিয়ে দেয়। তাই একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে রেগুলার এক্সারসাইজ করা খুব খুব বেশি কিন্তু প্রয়োজন। তারপর বলবো ওজন নিয়ন্ত্রণ বা ওয়েট ম্যানেজমেন্ট। আপনার ডায়াবেটিকের সমস্যায় ভুগছেন, আপনার শরীরে যদি অতিরিক্ত চর্বি থাকে, ওজন বেশি থাকে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা আরো বেশি পরিমাণে আপনার দেখা দেবে। আপনার ডায়াবেটিস কোনোভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাই বলবো যাদের ওজন বেশি রয়েছে, আপনি ওজন নিয়ন্ত্রণ করাটা খুব খুব বেশি প্রয়োজন। ঘুম ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট। আপনি যদি ঘুম না হন বা আপনার যদি ঘুম কম হয়, তাহলে আমাদের মস্তিষ্কে বা আমাদের শরীরে একটা স্ট্রেস হরমোন রয়েছে, সেটা রিলিজ হয়, আর যা আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার যে প্রবণ সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, আপনার ডায়াবেটিসটাকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে। তাছাড়াও ঘুম আমাদের সমস্ত শরীরের জন্য, সমস্ত সিস্টেমের জন্য খুব বেশি উপকারী। একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা রাতে প্রপার ঘুম হওয়া খুব বেশি প্রয়োজন। তাই ঘুমাতে যাওয়ার পূর্বে একজন ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই স্মার্টফোন, ট্যাবলেট বা টিভি থেকে 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে আপনি বেরিয়ে আসবেন এবং আপনার ঘুমের জন্য প্রিপারেশন নেবেন, এবং পর্যাপ্ত পরিমাণে আপনি ঘুমালে আপনার ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে। আমাদের মধ্যে একটা বাজে অভ্যাস হলো যে রাত্রেবেলা আমরা খাবার বেশি পরিমাণে গ্রহণ করি। আপনার যদি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে কয়েকটা জিনিস আপনি মনোযোগ দিয়ে বুঝবেন। আপনার জলের ঘাটতি যাতে না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার কোনো কিডনির সমস্যা হচ্ছে কিনা তার জন্য কেএফটি বা কিডনি ফাংশন টেস্ট অবশ্যই পরীক্ষা প্রত্যেক 4 থেকে 5 মাস অন্তর অন্তর আপনি অবশ্যই কিন্তু করতে ভুলবেন না। আপনি রাত্রের বেলা যে খাবারটা রয়েছে সেই খাবারের পরিমাণটা আপনি কম নেবেন। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে মাত্র 2টি রুটি, তার সাথে একটু স্যালাড যদি নিয়ে আপনি রাত্রে আপনি ঘুমিয়ে পড়েন তাই হবে। আপনি জলের পরিমাণ কম নেবেন রাত্রেবেলা, কারণ বারবার আপনার ইউরিনে যেতে হবে যাতে আপনার ঘুম ভাঙবে, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অনেকেই বলেন যে ডায়াবেটিক পেশেন্ট হলে আমি তো ফল খেতে পারবো না। দেখুন, পরিমাণ মতো যে ফলগুলো রয়েছে বা যে ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স বললাম 55 এর নিচে যে ফলগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, সেগুলো আপনি অবশ্যই পরিমাণ মতো খেতে পারেন। এবার একটা ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স 50, আপনি একেবারে পেট ভরে খেয়ে ফেললেন, তাতে আপনার ক্ষতি হবে। পরিমাণ মতো অল্প পরিমাণে আপনি যদি খান লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার বা ফল, তাহলে তা আপনার কিন্তু কোনো ক্ষতি করবে না। অবশ্যই দেখুন, শুধু একটি খাবারের উপর ডিপেন্ড হয়ে গেলে আপনি যে অন্যান্য খাবারগুলো থেকে যে নিউট্রিশনাল ভ্যালুটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনি কিন্তু পাবেন না। তাই প্রত্যেকটা খাবারই আপনার খুব বেশি প্রয়োজনীয় এবং পরিমাণ মতো খাওয়া খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, সবার সাথে গিয়ে বলবো রেগুলার চেক আপ করা খুব বেশি প্রয়োজন। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে প্রত্যেক মাসে আপনাকে একবার আপনার ফাস্টিং এবং পিবি পরীক্ষাটা করা প্রয়োজন, এবং প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনাকে HbA1c পরীক্ষাটা করা খুব বেশি প্রয়োজন। তাতে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিকটা কন্ট্রোলে রয়েছে কি না। এবং যদি আপনি ইনসুলিন নিচ্ছেন, তাহলে প্রতিদিন অবশ্যই আপনাকে বাড়িতে একটা গ্লুকোমিটার রেখে দেবেন, এবং সেই গ্লুকোমিটার দিয়ে আপনার পরীক্ষা করে নেবেন যে আপনার গ্লুকোজের পরিমাণটা বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা বেশি পরিমাণে কমেছে কিনা। যারা ইনসুলিন ব্যবহার করছেন তাদের জন্য বিভিন্ন নিয়ম বিধি রয়েছে, এগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই এতখানি রাখলাম। সো যেগুলো বললাম এগুলো অবশ্যই আপনারা পালন করতে ভুলবেন না।
তাতে শুরুর দিকে আপনার ডায়াবেটিক কন্ট্রোল করতে কিন্তু খুবই সহায়তা করবে। যদি আপনি নিয়মিত ঔষধ নিচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, তাহলে এগুলো অবশ্যই পালন করা খুব বাঞ্ছনীয় আপনার ক্ষেত্রে, যা আপনার ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ রাখতে খুবই সহায়তা করবে। আশা করবো ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না। আমি সময় বের করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ।